রায়চৌধুরী বাড়ি ছিল অনেক বড় এক যৌথ পরিবার। 5 ভাই, তাদের স্ত্রী, একগুচ্ছ ছেলে মেয়ে, দূরসম্পর্কের পিসি মাসি এবং বিধবা জেঠিমা, সব মিলিয়ে 22 জন লোক ছিল। অত বড় জয়েন্ট ফ্যামিলি বর্ষাকালে জামা কাপড় শুকানো নিয়ে বড্ড সমস্যায় পড়ে। রান্নাঘরের পাশে, উঠানে আলনা, করিডোরের গ্রিল, এমনকি বসার ঘরে সোফার ব্যাকরেস্ট থেকে শুরু করে জানালার গড়াত কোথাও 1 ইঞ্চিও জায়গা খালি থাকে না। চারিদিকে শুধু ভিজা জামা কাপড় দেখতে পাওয়া যায়। না, আর নয়, এই ভিজে কাপড়ের অত্যাচার আর সহ্য করা যাচ্ছে না। ঘরে হাওয়া নেই, ছাদে জায়গা নেই, ড্রায়ার কেনার টাকা নেই, কিন্তু আমাদের তো রাস্তা আছে। কি বললে ববিতা? রাস্তা মানে বাড়ির বউ পাড়ার গলিতে দড়ি টাঙাবে? লোক হাসাবে নাকি তুমি? লোক হাসানোর কি আছে এতে? এখন এই বর্ষাকালে ভিজে জামা কাপড় শুকানো বেশি জরুরি। গলিটা আমাদের বাড়ির একদম গা ঘেঁষেই আছে। তাছাড়া রাস্তায় যা ঝোড়ো হাওয়া দিচ্ছে, ওই হাওয়ায় 2-3 ঘন্টার মধ্যে সব শুকিয়ে ঝরঝরে হয়ে যাবে। আমি আর সহ্য করতে পারছি না। কিন্তু সেই আহিরিটোলা লেনটি খুব একটা চওড়া ছিল না, কিন্তু সেখানে জনঘনত্ব ছিল অনেক বেশি। রাস্তার একদিকে রায়চৌধুরী ভিলা, আর তার ঠিক উল্টো দিকে চ্যাটার্জি ম্যানশন। চ্যাটার্জি ম্যানশনের মালিক ছিল বিশ্বনাথ চ্যাটার্জি। পাড়ায় যাকে সবাই খিটখিটে বিশু বলেই চেনে। অন্যদিকে লেনের ঠিক মোড়েই ছিল উদীয়মান সংঘ ক্লাব। সেদিন ঠিক দুপুর 12টা বাজতেই বৃষ্টি কিছুটা কমে আসে। এমন সময় ববিতা তার ছোট যা চন্দনাকে সাথে নিয়ে পাড়ার রাস্তায় বেরিয়ে পড়ে। তাদের হাতে থাকে 2টো বিশালাকার প্লাস্টিকের ট্রাঙ্ক এবং 4টে বড় নাইলনের দড়ি। ববিতা প্রথমে রায়চৌধুরী ভিলার বাইরের 2টো জানালার গ্রিল থেকে উল্টো দিকে পৌরসভার পুরানো ল্যাম্পপোস্ট পর্যন্ত সজোরে জোড়া দড়ি টাঙিয়ে দেয়। কিরে ছোট, তুই এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি? নে নে, এক এক করে লাইন দিয়ে সব জামা কাপড়গুলো মেলতে শুরু কর। ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে, 3-4 ঘন্টার মধ্যে আমাদের সব জামা কাপড় শুকিয়ে যাবে। এই বলে ববিতা এবং তার ছোট যা একে একে সমস্ত জামা কাপড়গুলো মেলতে শুরু করে। রামকানাই বাবু 4টে ধবধবে সাদা ধুতি, মেজ শাশুড়ির 5টা সুতির শাড়ি, বাড়ির সেজো ছেলের 7টা শার্ট এবং 10টা প্যান্ট, চন্দনা ছেলের গোটা 20 রঙিন কাঁথা, ববিতার নিজের রকমারি নাইটি, আর বাড়ির পুরুষ মানুষদের হরেক রং এবং সাইজের অন্তত ডজন খানের আন্ডারওয়্যার ও গেঞ্জি মেলা হয়। দড়ি বরাবর সব জামা কাপড় পরপর ঝুলিয়ে দেওয়া হয়। লাল, নীল, হলুদ, সবুজ, ছোপ ছোপ পুরো আহিরিটোলা লেন যেন একেবারে নিমেষেই রঙিন পতাকার মতো সেজে ওঠে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ক্লাবের ছেলেরা ক্যারাম খেলা ফেলে রেখে হাতে চায়ের ভাঁড় নিয়ে বাইরে ছুটে আসে। এ কি ববিতা বৌদি, পাড়ার লেনে তোমরা জামা কাপড় টাঙিয়ে দিলে? আমরা মোড়ে বাইক নিয়ে দাঁড়াবো কোথায়? আর ওইসব মানে পুরুষ মানুষদের অন্তর্বাস আমাদের ক্লাবের পতাকার মতো হাওয়ায় উঠছে কেন? আমাদের ক্লাবের পজিশন নষ্ট হয়ে যাচ্ছে তো। ও মা পচা, তোর ক্লাবের পজিশন একটা গেঞ্জি উঠলে নষ্ট হয়ে যাবে? তোদের বাইকগুলো কি এই রাস্তায় রোজ বেআইনি পার্কিং হয় না? তখন তোদের ক্লাবের পজিশন কোথায় থাকে? চুপচাপ ক্যারাম খেল গিয়ে, 2.5 ঘন্টা পর আমি দড়ি তুলে নেব। এই শুনে পচা একটু থতমত খেয়ে যায়। ববিতা বৌদির সঙ্গে পাড়ার কেউই পেরে ওঠে না, কিন্তু আসল শনি তখনও পর্যন্ত বাকি ছিল। বিশ্বনাথ বাবু অর্থাৎ বিশু কাকু যখন ল্যাম্পপোস্টের গায়ে রায়চৌধুরী বাড়ির সায়া, ব্লাউজ, নাইটি এবং সুতির শাড়ি, সেই সাথে পুরুষদের আন্ডারওয়্যার ঝুলতে দেখে, তখন তার চোখে চশমা খসে পড়ার মতো জোগাড় হয়। এই কে রে এই অসভ্যতামি করছে? সরকারি ল্যাম্প পোস্ট আর পাড়ার রাস্তা কি তোদের বাপের সম্পত্তি? রাস্তার উপর ধুতি ছায়া ঝুলিয়ে রেখেছিস কেন? গাড়ি ঘোড়া যাবে কিভাবে? ও চ্যাটার্জি কাকু, ভালো আছেন তো? কাকিমার বাতের ব্যথাটা কেমন আছে? আসলে ঘরে জল হাওয়ার যা অভাব, তাই একটু রাস্তায় মেলা, আর গাড়ি ঘোড়া তো এই গলিতে ঢোকেই না। ওই 1-2 সাইকেল আর রিক্সা যায়, ওগুলো তলা দিয়ে ঠিক গলে যাবে, কোনো অসুবিধা হবে না। এই শুনে বিশুবাবু চোটে লাল হয়ে ওঠে। অসুবিধা হবে মানে? বাড়ির সামনে এরকম সুতির শাড়ি কাঁথা ঝুলবে আর আমি সহ্য করব? হরাদন বাবু, ও হরাদন বাবু, আপনার বউকে সামলান, না হলে কিন্তু আমি মিউনিসিপ্যালিটিতে ফোন করে সব জানিয়ে দেব। ববিতা বিন্দু মাত্র বিচলিত হয় না, আর সে কিছুতেই রাস্তা থেকে জামা কাপড়ও তুলতে চায় না। যা দেখে বিশুবাবু নিজের ছাদ থেকে একটা বিশাল বাঁশের কঞ্চি নিয়ে নিচে নেমে আসে। তার উদ্দেশ্য হলো দড়ি ঠেলে জামা কাপড়গুলো কাদা জলে ফেলে দেওয়া।
কিন্তু বিশুবাবু বাঁশ উঁচিয়ে যেই না দড়ির দিকে এগোতে যাবে তখনই ববিতা ঢালের মতো দড়ির সামনে গিয়ে দাঁড়ায়। কাকু, একদম এগোবেন না বলছি। যদি একটা কাপড়েও ওই বাঁশ লেগেছে তবে আমি কিন্তু সোজা থানায় গিয়ে বলবো আপনি মহিলা ঘটিত ঝামেলা করছেন। আর ওই যে আপনার ছাদ থেকে বেআইনি ওয়াটার ট্যাঙ্কটা গলি ঘেঁষে বেরিয়ে আছে, ওটার নামে পৌরসভায় রিপোর্ট ঠুকে দেব। কি তুই আমাকে হুমকি দিচ্ছিস? আচ্ছা ঠিক আছে, সময় আসুক আমি বুঝিয়ে দেব। আহিরিটোলা লেন এখন বস্তি এলাকা হয়ে গেছে, আর কিছু বলার নেই। এই বলে বিশুবাবু মানে মানে সেখান থেকে কেটে পড়ে। এভাবে সেদিন থেকেই রায়চৌধুরী বাড়ির বউয়েরা পাড়ার রাস্তার মধ্যেই জামা কাপড় মেলতে থাকে। যখনই বৃষ্টি হয় তখনই বাড়ির বউগুলো রাস্তায় ছোটাছুটি শুরু করে দেয়। বড়দি, মেজদি, শেষদি, সবাই তাড়াতাড়ি এসো, বৃষ্টি নেমেছে। জামা কাপড়গুলো প্রায় শুকিয়ে গেছে, তাড়াতাড়ি তুলতে না পারলে সব ভিজে জল হয়ে যাবে। একসাথে বাড়ির 5 বউ ছটফট সমস্ত জামা কাপড় তুলে বাড়ির মধ্যে নিয়ে যায়। কিছুক্ষণ পর বৃষ্টি থেমে গেলে তারা আবার জামা কাপড়গুলো রাস্তায় মেলে দেয়। কিন্তু তাদেরকে এভাবে রাস্তায় জামা কাপড় শুকাতে দেখে পাড়ার অন্যান্য মহিলারাও হিংসা করতে শুরু করে। রায়চৌধুরী বাড়ির বউগুলো যদি রাস্তায় জামা কাপড় শুকাতে পারে তবে আমরা কেন ঘরের মধ্যে ভিজে জামা কাপড় জমিয়ে রাখবো? আমাদেরও তো বাড়ির মধ্যে জামা কাপড় শুকাতে খুব অসুবিধা হচ্ছে। বাড়িতে বাচ্চা কাচ্চা ভর্তি, জামা কাপড় মেলার জায়গা পাওয়া যাচ্ছে না। এই চলো, আজ থেকে আমরাও সবাই পাড়ার মধ্যে জামা কাপড় মেলবো। এভাবে রায়চৌধুরী বাড়ির বউদের দেখা দেখি পাড়ার অন্যান্য মহিলারাও রাস্তায় জামা কাপড় মেলতে শুরু করে। ওই লেনের প্রত্যেকটা গলির প্রত্যেকটা ফাঁকা জায়গায় লম্বা লম্বা দড়ি বাঁধা হয়, যার ফলে কোনো রকম জায়গা আর অবশিষ্ট থাকে না। যেদিকেই তাকানো যায় শুধু রং বেরঙের জামা কাপড় আর জামা কাপড় দেখতে পাওয়া যায়। এমনই একদিন ওই পাড়ারই একজন যুবক ছেলে বাবলু নতুন বাইক নিয়ে গলিতে ঢুকতেই এক বিপত্তি ঘটে। মুখার্জি বাড়ির ঝুলন্ত ভিজে চাদর উড়ে গিয়ে সোজা জড়িয়ে যায় বাবলুর মাথার হেলমেটে। বাবলু চোখের সামনে অন্ধ হয়ে বাইক সমেত ক্লাবের নোটিশ বোর্ডে গিয়ে ধাক্কা মারে। ওরে বাবা রে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, মরে গেলাম রে, মরে গেলাম। আমার নতুন বাইক, আমার বাইকটা কেউ ধরো। এই বলতে না বলতেই বাবলু সোজা কাদার মধ্যে গিয়ে পড়ে, আর তার নতুন বাইকও রাস্তার অন্যদিকে কাদার মধ্যে ছিটকে গিয়ে পড়ে। সেই সাথে মুখার্জি বাড়ির সেই চাদর কাদা জলে পড়ে গিয়ে একেবারে নোংরা হয়ে যায়। এমন সময় পাড়ার লোকজন সবাই বাইরে বেরিয়ে আসে। সর্বনাশ করেছে রে, আমার নতুন সাদা চাদরটা কাদার মধ্যে লটপট করছে। কত কষ্ট করে চাদরটা আজকে আমি ধুয়ে পরিষ্কার করলাম। এই ছেলে, তুমি আমার চাদরটা নষ্ট করলে কেন? আরে, এ তো দেখছি চোরের মায়ের বড় গলা। তোমরা পাড়ার বৌদিরা সবাই রাস্তাঘাটে সমস্ত জায়গায় জামা কাপড় মেলে রেখেছো, ঠিকঠাক মতো রাস্তাঘাট দেখাই যায় না। আমি কাদার ওপর পড়ে গেলাম, পায়ে চোট পেলাম, আমার 2 লক্ষ টাকার বাইক দামি কাদার মধ্যে পড়ে গেল, পাড়ার ক্লাবের নোটিশ বোর্ডটাও ভেঙে গেল। ওগুলো নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নেই, শুধুমাত্র নিজেদের চাদর নিয়েই পড়ে আছো। এখানে দোষটা তো সম্পূর্ণ রকম ভাবে তোমাদের। আরে, বর্ষাকালে জামা কাপড় মেলার জায়গা পাওয়া যাচ্ছে না বলেই তো আমরা সবাই রাস্তায় জামা কাপড় মেলছি। তোমার কপালে কি 2টো চোখ নেই? তুমি দেখতে পাও না? আরো তো অনেকেই রাস্তা দিয়ে চলাচল করছে, কারোর তো কোনো অ্যাক্সিডেন্ট হচ্ছে না, শুধু তোমারই অ্যাক্সিডেন্ট হলো। যত সব নাটক! এখন আমাকে আবার চাদরটা ধুয়ে পরিষ্কার করতে হবে। এই বলে রিঙ্কি কাদায় পড়ে থাকা চাদর তুলে নিয়ে বাড়িতে ঢুকে পড়ে। পাড়ার বৌদিদের অত্যাচার দিনের পর দিন বেড়েই চলেছে, কিছু বলতে গেলে আবার ঢুকে ঝগড়া করতে আসছে। আমাদের সবার কিছু একটা ব্যবস্থা করা দরকার। এভাবে দেখতে দেখতে আরো 2-1 দিন কেটে যায়। একদিন ওই পাড়ারই 72 বছরের প্রবোধ বাবু বাজার থেকে ফেরার সময় এক বিপদে পড়ে। হঠাৎই ঝোড়ো হাওয়ায় তার ছাতার শীর্ষভাগ গিয়ে পেঁচিয়ে যায় গুপ্তা বাড়ির ঝোলানো 4খানা ভিজা শাড়ি এবং নাইটির মধ্যে। ছাতা ছাড়াতে গিয়ে বৃদ্ধ প্রবোধ বাবু কাদা জলে পিছলে পড়ে যাওয়ার উপক্রম হয়। অধর্ম, অধর্ম একেবারে। আহিরিতলা গলি এখন জামা কাপড়ের দোকান হয়ে গেছে, রাস্তা দিয়ে হাঁটা যাচ্ছে না। মহিলারা সাহানাইটি টাঙিয়ে সাধারণ মানুষের হাঁটা চলা বন্ধ করে দিয়েছে। পাড়ার কেউ কোনো পদক্ষেপও নিতে পারছে না। কিন্তু আজকে আমি চুপ করে থাকবো না, আমি পুলিশের কাছে গিয়ে পাড়ার মহিলাদের নামে অভিযোগ করব। এভাবে সেদিন প্রবোধ বাবু প্রচন্ড পরিমাণে রেগে যায়, আর পাড়ার কয়েকজনকে সঙ্গে নিয়ে তখনই পুলিশ স্টেশনে গিয়ে উপস্থিত হয়। কিছুক্ষণের মধ্যেই তারা দারোগা বাবুকে সঙ্গে করে নিয়ে আসে। কি হচ্ছেটা কি এখানে? পাবলিক রাস্তা ব্লক করে জামা কাপড় মেলা হচ্ছে। কে এই বেআইনি কাজের মূল কারিগর শুনি? স্যার, এই যে রায়চৌধুরী বাড়ির মেজবু ববিতা, এই মেয়েটাই 10 দিন আগে প্রথম দড়ি টাঙিয়েছিল। উস্কানি দিয়ে পুরো পাড়ার শান্ত পরিবেশ নষ্ট করে দিয়েছে।
কি ম্যাডাম, রাস্তায় কাপড় টাঙিয়ে ট্রাফিক ব্লক করা তো বেআইনি। আপনাকে থানায় নিয়ে যেতে হবে নাকি? পাড়ার সবাই তো আপনাদের দিকে আঙুল তুলছে। আপনি কি তাহলে নাটের গুরু? দারোগা বাবুর কথা শুনে পাড়ার অন্যান্য মহিলারা ভয়ে একেবারে স্তব্ধ হয়ে যায়, কিন্তু ববিতে এক চুলও পিছায় না। আপনি ঠিকই বলেছেন, পাবলিক রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টি করা অন্যায়, কিন্তু আপনি কি একবার ভেবে দেখেছেন কেন আজকে পুরো পাড়ার লোক রাস্তায় নামতে বাধ্য হলো? গত 7 দিন ধরে আমাদের ওয়ার্ডের সার্ভিস লাইন আর নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে। স্যাঁতস্যাঁতে ঘরে ছোট ছোট বাচ্চা আর বয়স্ক মানুষরা চর্মরোগে ভুগছে। পাড়ার মহিলারা ঘরে হাওয়া না পেয়ে রাস্তায় নামতে বাধ্য হয়েছে, কারণ পৌরসভার ড্রেনেজ পরিষ্কার করেনি। আমরা যদি আইন ভেঙেই থাকি, তাহলে পৌরসভা কেন তাদের দায়িত্ব পালন করেনি? ববিতার যুক্তির সামনে দারোগা বাবু এক মুহূর্তের জন্য চুপ হয়ে যায়। পাড়ার পরিবেশও মুহূর্তের মধ্যে বদলে যায়। ম্যাডামের কথাতেও যুক্তি আছে, তবে এভাবে রাস্তায় জামা কাপড় মেলে গলি বন্ধ করা তো চলবে না। এই সমস্যার কিছু তো একটা সমাধান বার করতেই হবে। এখন তো সবে ছোটখাটো দুর্ঘটনা ঘটছে, কোনোদিন তো কোনো বড় দুর্ঘটনাও ঘটতে পারে, তাই না? এমন সময় ববিতা কিছুক্ষণ পাড়ার মহিলাদের সঙ্গে আলোচনা করার পর তার নতুন প্ল্যান উপস্থাপন করে। হ্যাঁ স্যার, সমস্যার সমাধান তো করতেই হবে। তাই আমরা পাড়ার মহিলারা সিদ্ধান্ত নিয়েছি, উদীয়মান সংঘের ক্লাবের অব্যবহৃত মস্ত বড় ছাদটাকে আমরা পুরো পাড়ার কমন বস্ত্র শুকানোর স্থান বানাবো। ক্লাবের ছেলেরা প্রতি পরিবার থেকে সামান্য কিছু টাকার বিনিময়ে ওই ছাদের ওপর বিশাল প্লাস্টিকের শেড টাঙিয়ে দেওয়ার দায়িত্ব নেবে। এতে ক্লাবের ছেলেদেরও কিছু রোজগার হবে আর পাড়ার কারো রাস্তাও বন্ধ হবে না। ববিতার এই অভিনব এবং সময় উপযোগী প্রস্তাব শুনে পুরো পাড়ার লোক একসাথে হাততালি দিয়ে ওঠে। তার এরকম প্রস্তাবে কেউ কোনো রকম অভিযোগ করে না। পরের দিন থেকে পাড়ার সমস্ত মহিলারা উদীয়মান ক্লাবের সেই বিস্তৃত বড় ছাদেই নিজেদের জামা কাপড় মেলতে শুরু করে। এভাবেই আহিরিটোলা লেনে জামা কাপড় শুকানোর সমস্যার সমাধান ঘটে। রাজনগরে বিক্রম তার স্ত্রী অঙ্কিতাকে নিয়ে খুবই শান্তিপূর্ণভাবে জীবনযাপন করছিল। কয়েক মাস আগেই তারা বিয়ে করেছে। বিক্রম একজন সফল ব্যবসায়ী হওয়ায় অঙ্কিতার কোনোই সুখের অভাব ছিল না। এভাবেই বছর 3 কেটে যায়। একদিন বিক্রম অফিসে ছিল, তখন অঙ্কিতা তাকে কল করে। হ্যাঁ, হ্যালো অঙ্কিতা, আমি অফিসের একটা মিটিংয়ে আছি। তুমি এখন কল করলে কেন? আমি তো বাড়ি আসবো নাকি? আরে বাবা, জানি তো, সেই জন্যই তো তোমার অফিসে না গিয়ে ফোন করে তোমার কানে কানে বলছি। তবে বেশ, তাহলে বলেই ফেলো, কি হয়েছে, আমি শুনছি। না, এভাবে নয়, তুমি আজকে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো, তাহলেই বলবো। আর হ্যাঁ, চিন্তার কোনো কারণ নেই, কিন্তু তাড়াতাড়ি আসবে প্লিজ। অঙ্কিতার কথা শুনে বিক্রম স্বস্তি পেলেও বাড়ি আসার জন্য তার মনটা ছটফট করতে থাকে। তাই সে সন্ধ্যার আগেই বাড়ি ফিরে আসে। তাকে বাড়ি আসতে দেখে অঙ্কিতাও খুব খুশি হয়। তাহলে বলো ডার্লিং, কি বলার জন্য এত তাড়াতাড়ি আমায় ডাকলে? আজ ভ্যালেন্টাইন ডের মতো কোনো রোমান্টিক দিন আছে নাকি? না না, এরকম কোনো ব্যাপার নয়, আসলে তুমি বাবা হতে চলেছো। অঙ্কিতার কথা শুনে বিক্রম খুবই খুশি হয়। সেদিন বিক্রম খুশিতে আত্মহারা হয়ে উঠেছিল। খবরটি পেয়ে বিক্রম কতটা খুশি হয়েছিল সেটা তার মুখ দেখেই বোঝা যাচ্ছিল। পরের দিনগুলোতে বিক্রম অঙ্কিতার আগের থেকে বেশি খেয়াল রাখা শুরু করেছিল। দেখতে দেখতে 9 মাস কেটে যায়। এখন অঙ্কিতার বাচ্চা হওয়ার সময়ও এসে গিয়েছিল। তাই বিক্রম তাকে একা একা কখনোই ছাড়তো না। এমনই একদিন বিক্রম অফিসে গিয়েছিল। অঙ্কিতা সিঁড়ি থেকে নামতে যাচ্ছিল, ঠিক তখনই তার পা পিছলে যায় এবং সে সিঁড়ি থেকে পড়ে যায়। বিক্রম বাড়িতে না থাকায় তাদেরই এক কাজের মাসি তাকে হসপিটালে ভর্তি করে দেয়। বিক্রম খবরটি পেয়ে তাড়াতাড়ি হসপিটালে পৌঁছায়। মিস্টার বিক্রম, আপনি এসেছেন। সরি, আমরা আপনার ছেলেকে বাঁচাতে পেরেছি, কিন্তু আপনার স্ত্রীকে বাঁচাতে পারিনি। হি ইজ নো মোর। ডাক্তারের কথা শুনে বিক্রমের মাথায় যেন দুঃখের পাহাড় ভেঙে পড়ে। সে নবজাতক বাচ্চার জন্য যতটা খুশি হয়েছিল, অঙ্কিতাকে হারিয়ে সে দ্বিগুণ দুঃখ পেয়েছিল। কিন্তু তার কি বা করার ছিল? তার আনন্দ দুঃখ ভাগ করার মতো মানুষটাই যে আর বেঁচে ছিল না। সে মনের দুঃখ চেপে রেখে নিজেকে শক্ত করে নিয়ে বাচ্চাটিকে নিয়ে বাঁচার সিদ্ধান্ত নেয়। কয়েকদিন পর। বিক্রম বাবু, আপনি কয়েকদিন অফিস না আসার ফলে আমাদের কোম্পানির শেয়ার ডুবতে চলেছে। ইতিমধ্যে আমাদের অনেকই লস হয়েছে।
আপনি প্লিজ আর টাইম স্পেন্ড করবেন না, তাহলে কোম্পানি হয়তো পুরোই ডুবে যাবে। কিন্তু ম্যানেজার বাবু, আমি বা কি করব বলুন? আমি আমার বাচ্চাকে ছেড়ে কার ভরসায় অফিসে আসব? ও শুধু কেঁদেই যাচ্ছে, আমি তো কিছুই ভেবে পাচ্ছি না ওকে কিভাবে চুপ করিয়ে আসব। আপনি যদি কিছু মনে না করেন একটা কথা বলতে পারি, আপনি বরং একটা বিয়ে করে নিন, কেননা আমাদের প্রতীকবাবু এখন অনেকটাই ছোট, আর ওকে সামলানো আপনার কাজ নয়। ওর এখন টাকা পয়সা ধন দৌলতের দরকারও নেই, এখন মায়ের মমতার প্রয়োজন শুধু, যেটা আপনার পক্ষে অনেক কঠিন। আপনি বিয়ে করুন, দেখবেন সবই ঠিক হয়ে যাবে। ম্যানেজারের কথা শুনে বিক্রম চিন্তায় পড়ে যায়। সে অঙ্কিতের জায়গায় কাউকে বসাতে পারছিল না, কিন্তু তাকে ছোট প্রতীকের কথাও ভাবতে হচ্ছিল। তাই সে বাচ্চার মুখের দিকে তাকিয়েই দ্বিতীয় বিয়ে করার সিদ্ধান্ত নেয়। কয়েকদিন পরই সে নাদিয়া নামের একটি মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। দেখো নাদিয়া, আমার কোনো জিনিসেরই অভাব নেই, যেটির অভাব আছে সেটা হলো আমার প্রতীকের মায়ের মমতা আর ভালোবাসা। আমি তোমাকে পৃথিবীর সব সুখ দেব, তার বদলে তুমি শুধু আমার প্রতীককে মায়ের মমতা দিও। ওর ভাগ্যটা বড়ই খারাপ, এই বয়সেই ওর মা হারিয়ে গেছে। আরে বিক্রম বাবু, আপনি কাঁদবেন না। আমি যেদিন থেকে এই বাড়িতে এসেছি প্রতীককে নিজের ছেলে ভেবে নিয়েছি। আপনি এগুলো বলে আমাকে পর করে দিচ্ছেন কেন? এই নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না। আমি আপনাকে প্রতীকের বিষয়ে নালিশ করার কোনো সুযোগই দেব না, আপনি দেখে নেবেন। নাদিয়া প্রথম দিন যেভাবে বলেছিল, পরবর্তী দিনগুলিতেও সে সেভাবেই করে দেখিয়েছিল। সে প্রতীককে নিজের ছেলের মতোই ভালোবাসতে থাকে। দেখতে দেখতে 5 বছর কেটে যায়। এখন প্রতীকও বেশ কিছুটা বড় হয়ে গিয়েছিল। ইতিমধ্যে নাদিয়ারও একটি ছেলে হয়। প্রতিদিনের মতো সেদিনও বিক্রম অফিস থেকে ফিরে এসে, প্রতীক বাবু, তুমি কোথায়? দেখো তোমার পাপা তোমার জন্য কেমন বারবি ডল এনেছে। তুমি কাল টিভিতে বারবি ডল দেখেছিলে না? হ্যাঁ পাপা, তুমি এনেছো। এই বারবি ডলটা পুরো টিভির মতোই, আর এটা খুবই ভালো। মা মা দেখো এই সুন্দর পুতুলটা, চলো না আমরা খেলা করি। হ্যাঁ ভালো, যাও এবার ওটাকে রেখে পড়তে বসো, আমার এখন খেলার সময় নেই। এটা শুনে প্রতীক মনমরা করে সেখান থেকে চলে যায়। এটা দেখে বিক্রম বলে, কি দরকার ছিল বাচ্চাকে এরকম বলে মন খারাপ করে দেওয়ার? অন্য কিছু বলতে পারতে। আরে না না, সেটা নয়। আসলে আমার কত কাজ তুমি তো সেটা জানোই, আর এখন খেললে আমার হবে বলো? একদিকে বিক্রম সাধারণভাবেই ভাবছিল, ঠিক অপরদিকে নাদিয়ার মাথায় তখন অন্য কিছুই ঘুরছিল। না, এটা তো ভালো হচ্ছে না। বিক্রম শুধুই প্রতীককে ভালোবাসে, আর আমার সোহানের কথা তো ভাবেই না। এভাবে চললে একদিন সমস্ত কিছুই প্রতীকের হয়ে যাবে, আমার সোহানের ভাগে কিছুই থাকবে না। যখন থেকে সোহান হয়েছিল তখন থেকেই নাদিয়ার প্রতীকের প্রতি ব্যবহার একদম পাল্টে গিয়েছিল। বিক্রম বাড়িতে থাকলে সে প্রতীককে কিছু বলতো না, কিন্তু বিক্রম অফিসে চলে যাওয়ার পর থেকেই সে প্রতীককে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাতো। এমনই একদিন প্রতীক বাড়ির কাজ করছিল তখন, আরে নাদিয়া, তুমি প্রতীককে লক্ষ্য করনি? ও এখানে বাড়ি ঘর দরজা মোছামুছি করছে যে। না না, আসলে সেটা না। ছেলেটাকে আমি কতবার বারণ করি, ও একটু এরকমই। আমি কতবার মানা করেছি তুমি জানো? এই প্রতীক, যাও তুমি গিয়ে খেলো বাবা। আসলে ও আমাকে বাড়ির সব কাজ করতে দেখে তো, তাই মায়ায় থাকতে পারে না। মাঝে মাঝে আমার সঙ্গে কাজ করতে শুরু করে দেয়। হে হে হে। সে তো ভালো জিনিস। ও পুরোই ওর মা অঙ্কিতার মতোই নরম হৃদয়ের হয়েছে। অঙ্কিতাও এরকম ছিল। তা তুমি এত ভয় পাচ্ছ কেন? তুমি তো নিজে থেকে ওকে এগুলো করাচ্ছ না, তাই না? বিক্রম সাধারণ ঘটনা ভাবলেও নাদিয়ার মনের মধ্যে ভয় ছিল। প্রতীক যাতে তার বাবাকে কিছু বলে না দেয়, সেই জন্য নাদিয়া সবসময় প্রতীককে ভয় দেখাতো, এমনকি তাকে খুব মারধরও করত। দেখ, এখানে থাকতে হলে আমি যা বলবো তাই করতে হবে, আর যদি বাবাকে বলার স্পর্ধা করিস তাহলে তোকে আমি আরো বেশি মারবো। কালকের কথা মনে আছে তো? কি রে? নাদিয়ার চোখ রাঙানি এবং পরের মতো ব্যবহার প্রতীককে যেন পুতুলে পরিণত করে তুলেছিল। সেই ইচ্ছা করলেও তার বাবাকে কিছুই বলতে পারত না। একদিন বিক্রম অফিসে যাচ্ছিল, তখনই তার মনে পড়ে যে সে তার কিছু দরকারি কাগজ বাড়িতেই ফেলে এসেছে। তাই সে আবারও বাড়ির পথে অগ্রসর হয়। এই হারামজাদা,
তোর বাবা তো চলে গেছে, তা এখনো এখানে দাঁড়িয়ে আছিস কেন? তুই শুনতে পাসনি একটু আগে আমি জল গরম করতে বললাম? আমি স্নান করব, জল গরম করে নিয়ে আয়। মা মা, আমি গ্যাস জ্বালাতে পারছি না, তাই জল গরমও করতে পারছি না। বাহ বাহ বাহ, দারুণ বাহানা পেয়েছিস তাই না? এক বাসন ভাত গিলে নিতে পারিস আর সামান্য গ্যাস জ্বালাতে পারিস না? এই বলে নাদিয়া প্রতীককে জোরে একটি চড় মারে এবং গ্যাস ওভেনটি জ্বালিয়ে দেখিয়ে দেয়। প্রতীকের খুব জোরে লাগার ফলে তার মাথা টেবিলের সঙ্গে ঠুকে গিয়ে সে ভীষণ ব্যথা পায়। নাদিয়া কোনো কিছু লক্ষ্য না করেই সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর মা, জল গরম হয়ে গেছে, কিন্তু আমি গ্যাস থেকে নামাতে পারছি না। তুমি এসো না, এসে জলটাকে নামিয়ে দেবে। তা পারবি কিভাবে? তোর মার তো এখনো বাকি আছে, তাই জন্য তোর আজকের কাজগুলো বুঝতে এত কষ্ট হচ্ছে। তুই দাঁড়া, আমি তোর ব্যবস্থা করছি এখনই। নাদিয়া এই বলে তাকে মারতে যায়। প্রতীক মারের ভয়ে সেখান থেকে দৌড়ে পালাতে যায় এবং সে নিজের ব্যালেন্স হারিয়ে খুব জোরে সেখানে পড়ে যায় এবং তার মাথায় চোট লেগে রক্ত বেরোতে শুরু করে। ওই অবস্থাতেই নাদিয়া তাকে তুলে মারতে শুরু করে। এগুলো বাইরে দাঁড়িয়ে বিক্রম সবটাই দেখছিল। বিক্রম আর থাকতে না পেরে সেখানে এসে বলে, ছি নাদিয়া, ছি। আমি চলে গেলে তুমি তাহলে আমার ছেলের সঙ্গে এরকম ব্যবহার করো? ওকে পরের ছেলে ভেবে এরকম অত্যাচার করো? হ্যাঁ হ্যাঁ করি, আর আমি ওকে কখনোই নিজের ভাবিনি আর ভবিষ্যতেও ভাববো না, কারণ আমি আমার ছেলের থেকে অন্য কারো ছেলেকে বেশি ভালোবাসতে পারবো না। আর সবসময় লক্ষ্য করেছি তুমি আমার ছেলের থেকে বেশি প্রতীককে বেশি ভালোবাসো, সবসময় ওকেই ভালোবাসা দাও। আমার ছেলেকে তুমি ছেলে বলে মনেই করো না। আমি এসব আর সহ্য করতে পারবো না, ওকে? আর হ্যাঁ, দেখেই যখন নিয়েছো, আমার ছেলের অংশ আমাকে সমান ভাগে বুঝিয়ে দাও। নাদিয়ার কথা শুনে এবং তার মনোভাব দেখে বিক্রমের তার প্রতি শ্রদ্ধা একেবারে উঠে যায়। বিক্রম একটি উকিলের সঙ্গে কথাবার্তা বলে নাদিয়াকে ডিভোর্স দিয়ে দেয় এবং প্রতীক ও সোহানের মধ্যে তার সমস্ত সম্পত্তি 2 ভাগে বন্টন করে দেয়। বিক্রম প্রতীকের সঙ্গে বসবাস করতে থাকে। বেশ কয়েক বছর কেটে যায়। এখন প্রতীক ও বিক্রম বাবুর মতোই একজন সফল ব্যবসায়ী হয়ে গিয়েছিল। আর অন্যদিকে লোভের দরুন নাদিয়া নিজের ও তার ছেলের ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দিয়েছিল।